জয়েন করুক তারপর শুরু করুক। যেটা চ্যাপ্টারটার নাম হচ্ছে ফ্লো ইন ওপেন চ্যানেলস। সো মিডের আগে আমরা হচ্ছে ফ্লো ইন ফ্লো থ্রু পাইপ হয়তো পড়েছিলাম সম্ভবত, তাই না? ফ্লো থ্রু পাইপ জিনিসটা কি? ফ্লো থ্রু পাইপ মানে হচ্ছে পাইপ হচ্ছে একটা ক্লোজ চ্যানেল। চ্যানেল মানে হচ্ছে বেসিক্যালি যেটার মধ্যে দিয়ে বা যেটা দিয়ে কোনো ফ্লুইড ফ্লো হয় সেটাকে বলা হয় চ্যানেল। যেখান থেকে ফ্লুইড ফ্লো হয় সেটাকে বলা হয় চ্যানেল। তো এখন সেই চ্যানেলটা যদি বদ্ধ অবস্থায় থাকে তাহলে সেটাকে বলা হয় ক্লোজ চ্যানেল। আর ওই চ্যানেলের কোনো একটা পার্ট যদি খোলা থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ওপেন চ্যানেল। তো আমরা ক্লোজ চ্যানেলের একটা উদাহরণ জানি হচ্ছে পাইপ। পাইপ হচ্ছে ক্লোজ চ্যানেল। আর পুকুর, নদী, সমুদ্র এগুলো হচ্ছে সব ওপেন চ্যানেল। ঠিক আছে? তো ওপেন চ্যানেল বলতে আসলে কি বোঝায়? আমি যদি একটু ডেফিনেশন অনুসারে বলতে চাই, ডেফিনেশন অনুসারে ওপেন চ্যানেল মানে হচ্ছে যে যেই চ্যানেলের কোনো একটা পার্ট অ্যাটমসফিয়ারের সাথে কানেক্টেড থাকে। অ্যাটমসফিয়ারের সাথে কানেক্টেড থাকে মানেই ওপেন করা থাকে, খোলা থাকে সহজ ভাষায়। সেই চ্যানেলটাকে বলা হচ্ছে ওপেন চ্যানেল। আর এই চ্যানেলের মধ্যে দিয়ে যেই ফ্লুইড, যখন ফ্লুইড ফ্লো হয় সেখানে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স হয় বা কি হয় সেগুলো নিয়ে এই চ্যাপ্টারে হচ্ছে দেখানো হয়েছে। আচ্ছা, তো আম, তো যখন চ্যানেলের মধ্য দিয়ে ফ্লুইড ফ্লো হয় সেখানে কয়েকটা টার্ম আছে, যে টার্মগুলো আমাদের জানা দরকার। স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো আমরা জানি, আমি আর আলাদা করে পড়াচ্ছি না। ইউনিফর্ম ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, এগুলো আমরা সবকিছু জানি, এখান থেকে আপনারা পড়ে নেবেন। এগুলো আমাদের নতুন কিছুই না, আমরা ফ্লুইড ওয়ানেও এগুলো পড়ে আসছি, ফ্লুইডেও হয়তো কিছু কিছু জায়গায় দেখেছি, নতুন কিছু না। আর যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সাবক্রিটিক্যাল ফ্লো, ক্রিটিক্যাল ফ্লো এন্ড সুপার ক্রিটিক্যাল ফ্লো। এই তিনটা জিনিস কি কি? এই তিনটা জিনিস কি কি? তো কোথায় গেল? সাবক্রিটিক্যাল ফ্লো, ক্রিটিক্যাল ফ্লো এন্ড সুপার ক্রিটিক্যাল ফ্লো। তো আমরা জানি যখন ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো আমরা যখন মেজার করি তখন একটা ডাইমেনশনলেস নাম্বার দিয়ে আমরা সেটাকে মেজার করি, যেটাকে বলা হয় হচ্ছে রেইনল্ডস নাম্বার। রেইনল্ডস নাম্বার যদি একটা সার্টেন লিমিটের নিচে থাকে তাহলে আমরা বলি সেই ফ্লোটাকে ল্যামিনার ফ্লো। একটা সার্টেন লিমিটের উপরে থাকলে আমরা সেটাকে বলি তখন টার্বুলেন্ট ফ্লো। এটা সার্টেন লিমিটের মাঝখানে থাকলে সেখানে বলা হয় হচ্ছে ট্রানজিশনাল ফ্লো। তো তেমনি সাবক্রিটিক্যাল ফ্লো, ক্রিটিক্যাল ফ্লো, সুপার ক্রিটিক্যাল ফ্লো এগুলোকে এই এই ক্লাসিফিকেশনটা করার জন্য এক ধরনের ডাইমেনশনলেস নাম্বার আছে, যেটাকে বলা হয় হচ্ছে ফ্রাউড নাম্বার। তো ফ্রাউড নাম্বার জিনিসটা কি? ফ্রাউড নাম্বারটা বেসিক্যালি হচ্ছে যে ফ্রাউড নাম্বার বেসিক্যালি হচ্ছে ভিসকাস ফোর্স আর গ্র্যাভিটি ফোর্স, এই দুইটা রেশিওকে বলা হয় হচ্ছে ফ্রাউড নাম্বার। যেমন রেনল্ড নাম্বার হচ্ছে ভিসকাস ফোর্স ডিভাইডেড বাই ইনার্শিয়া ফোর্স, তেমনি ফ্রাউড নাম্বার হচ্ছে ভিসকাস ফোর্স ডিভাইডেড বাই গ্র্যাভিটি ফোর্স। যেহেতু এটা দুই ধরনের ফোর্সের রেশিও, দ্যাটস ওয়াই এর কোনো একক নাই, এই জন্য এটাকে বলা হয় ডাইমেনশনলেস নাম্বার। তো এই ভিসকাস ফোর্স, গ্র্যাভিটি ফোর্স এর রেগুলার মানটা এগুলো যদি আমরা বসাই, আমরা তাহলে ফাইনালি একটি ইকুয়েশন যেটা পাই সেটা হচ্ছে ফ্রাউড নাম্বার ইকুয়াল টু ভি বাই রুট ওভার জি ডি, যেখানে ভি হচ্ছে ফ্লুইডের ভেলোসিটি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর ডি হচ্ছে হাইড্রোলিক ডায়ামিটার। ঠিক আছে? হাইড্রোলিক ডায়ামিটার। সো এখানে লেখা আছে হাইড্রোলিক মিন ডেপথ বা হাইড্রোলিক ডায়ামিটার। তো যখন ফ্রাউড নাম্বার একের থেকে কম হয় তখন যে ধরনের ফ্লো হয় সেটাকে বলা হয় হচ্ছে সাবক্রিটিক্যাল ফ্লো। ফ্রাউড নাম্বার যখন একের থেকে কম হয়, একের থেকে ছোট হয়, তখন যে ফ্লোটা হয় সেটাকে বলা হয় হচ্ছে সাবক্রিটিক্যাল ফ্লো। ফ্রাউড নাম্বার যখন একের সমান হয় তখন যেই ধরনের ফ্লো হয় সেটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো। আর ফ্রাউড নাম্বার যখন একের থেকে বড় হয় তখন সেখানে যে ধরনের ফ্লো হয় সেটাকে বলা হয় হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? সো
প্রাউড নাম্বার একের থেকে বড় নাকি ছোট নাকি সমান, এটার উপরে ভিত্তি করে কি করা হয়, আহ, হচ্ছে কোন একটা ফ্লো, চ্যানেলের ফ্লো সাব ক্রিটিক্যাল নাকি ক্রিটিক্যাল নাকি সুপার ক্রিটিক্যাল, সেই ক্লাসিফিকেশনটা করা হয়। আচ্ছা, এইবার আসি যে ওপেন চ্যানেল ফ্লো যখন হয় সেখানে আমরা যদি ডিসচার্জ বের করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে বের করতে পারি। এটা একটা বিশাল একটা মোটামুটি একটা প্রমাণের পরে যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে এটা, যে কিউ ইকুয়াল টু এ সি রুট ওভার এম আই। এই ইকুয়েশনটা আপনাদের আগে একবার দেখার কথা, যখন আপনার ফ্লো থ্রু পাইপ চ্যাপ্টারটা পড়েছিলেন তখন ওখানে প্রথম কয়েকটা অঙ্কে এই ইকুয়েশনটা ছিল, যেখানে বলা ছিল এটা সিরিজ ফর্মুলা। যদি কি অঙ্কগুলো করে থেকে থাকেন প্রপারলি তাহলে সে হয়তো এই ইকুয়েশনটা পরিচিত তার কাছে। আচ্ছা, তো এখানে কি হচ্ছে ডিসচার্জ, এ হচ্ছে এরিয়া, চ্যানেলের এরিয়া, সি হচ্ছে চিজিস কনস্ট্যান্ট, এম হচ্ছে হাইড্রোলিক মিন ডেপথ বা হাইড্রোলিক রেডিয়াস বা হাইড্রোলিক ডায়ামিটার, আমরা যেটা দিয়েই প্রকাশ করি না কেন একই কথা হবে। ঠিক আছে, একই কথা হবে। আর আই হচ্ছে যেই চ্যানেলটা আমরা ইউজ করছি, যে চ্যানেলের মধ্যে ফ্লুইড ফ্লো হচ্ছে সেই চ্যানেলের স্লোপ। স্লোপ মানে হচ্ছে ঢাল। তো আমি আর স্লোপের ব্যাপারে ডিটেলস কিছু বুঝাচ্ছি না। তো এটা হচ্ছে টোটাল ইকুয়েশন, যে ইকুয়েশনটা থেকে কোনো একটা ওপেন চ্যানেলের মধ্যে কোনো ফ্লুইড যখন ফ্লো করবে তখন সেই ফ্লুইডের থেকে, সেই ওপেন চ্যানেল থেকে কি পরিমাণ ডিসচার্জ হবে, সেই ডিসচার্জটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো আমরা একটু অ্যাডভান্স না, একটু ছোট্ট করে একটা জিনিস আমি আগে থেকে দেখায় রাখি, সি ইন্টু রুট ওভার এম আই। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কিউ ইকুয়াল টু এ ভি। ইকুয়েশনটা জানি না, ইকুয়েশনটার নামটা কি কেউ কি আমাকে বলতে পারবেন? কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন, এক্স্যাক্টলি। তো কিউ ইকুয়াল টু এ ভি, এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে আমি এখানে যদি একটা কাজ করি, কিউ বাই এ ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার এম আই লিখি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিউ বাই এ ইকুয়াল টু ভি ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার এম আই। তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে কি দেখতে পাচ্ছি, আমরা এই ডিসচার্জ বের করার সাথে সাথে আমরা কিন্তু ভেলোসিটিও বের করতে পারবো। ইকুয়েশনটা জাস্ট হচ্ছে তখন সেই ইকুয়েশনে কিউ ইকুয়াল টু এ সি রুট ওভার এম আই, আর ভি এর জন্য ভেলোসিটি বের করতে বললে আমরা হয়তো তখন এ থাকবে না, এই যে কেন এ থাকতেছে না বুঝতেই পারতেছেন ইকুয়েশন থেকে। তো থাকবে না, শুধু সি ইন্টু রুট ওভার এম আই থাকবে। ঠিক আছে, সো এই তার মানে আমি হচ্ছে এই ইকুয়েশনটা থেকে দুইটা প্যারামিটার আমরা এখান থেকে বের করতে পারবো, একটা হচ্ছে কিউ অথবা ভি। এখানে অঙ্কগুলা কিরকম থাকে, এখানে অঙ্কগুলো বেসিক্যালি এরকম থাকে, এই দুইটা সূত্র ইউজ করার অঙ্ক থাকে। এর মধ্যে ধরেন এম, হাইড্রোলিক মিন ডেপথ দিয়ে দেওয়া থাকে, আই দিয়ে দেওয়া থাকে, চিজিস কনস্ট্যান্ট অবশ্যই দিয়ে দেওয়া থাকবে, এরিয়া রিলেটেড কিছু বলে দেওয়া থাকবে, আপনাকে বলবে ডিসচার্জ বের করতে, অথবা ডিসচার্জ বলে দেওয়া থাকবে, এরিয়া বলে দেওয়া থাকবে, হাইড্রোলিক মিন ডেপথ বলে দেওয়া থাকবে, আপনাকে স্লোপ বের করতে বলবে। মানে বেসিক্যালি এখানে প্যারামিটার কয়টা, 1 2 3 4 পাঁচটা, পাঁচটার মধ্যে যে কোনো চারটা বের করার ম্যাটেরিয়াল আপনাকে দিয়ে বলবে আরেকটা জিনিস বের করো, যে কোনো চারটা। ঠিক আছে, শুধু সিটা বের করতে বলে না সাধারণত, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা অলওয়েজ বলে দেয়। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে সি এর মানটা বলে দেয়। সো আপনাকে টোটাল এখানে কিউ, এ, এম আর আই, এই চারটা প্যারামিটারের মধ্যে যে কোনো একটা প্যারামিটার বের করতে হবে, আর বাকি প্যারামিটার গুলো বের করার জন্য যথেষ্ট পরিমাণের ম্যাটেরিয়াল কোশ্চেনের মধ্যে আপনাকে দিয়ে দিবে, ডাইরেক্টও দিয়ে দিতে পারে, একটু ঘুরে পেঁচাও দিতে পারে। ঠিক আছে, তো হাইড্রোলিক মিন ডেপথ এম এর ব্যাপারে আমি একটা কথা বলতে ভুলে গেছি। হাইড্রোলিক মিন ডেপথ হচ্ছে এ বাই পি, যেখানে এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আর পি হচ্ছে ওয়েটেড পেরিমিটার। যখন আমি ফ্লো থ্রু ওপেন চ্যানেল এই টপিকটা পড়িয়েছিলাম তখন এই এটা ছিল, আম, এই হাইড্রোলিক মিন ডেপথের ব্যাপারটা সেখানে ছিল। ঠিক আছে, যেখানে এ কি ছিল, এ ছিল হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এবং পি হচ্ছে
ওয়েটেড পেরিমিটার। তো এই কারণে এটা এটা কেন বলতেছি, কারণ হচ্ছে এম এর ভ্যালু ডাইরেক্ট আপনাকে কোশ্চেনে নাও দেওয়া থাকতে পারে। আপনাকে ক্রস সেকশনাল এরিয়া বের করার ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারে, আর ওয়েটেড পেরিমিটার বের করার ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারে বা মানটা দিয়ে দিতে পারে। আপনাকে সেখান থেকে এম এর মানটা নিয়ে নিতে হবে, বের করে নিতে হবে। এ ক্রস সেকশনাল এরিয়া, এই যে এর মানটাও ডাইরেক্ট নাও দিয়ে দিতে পারে। এর মানে বের করে বলে দিল রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে বলে দিল হচ্ছে আহ যে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে বলে দিল যে আহ দৈর্ঘ্য এত প্রস্থ এত সামথিং বলতে, তখন আপনি এরিয়া বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই হলো বেসিক্যালি পার্থক্যগুলো আছে, এই হলো ভ্যারিয়েশন ম্যাথের। তো একটা ম্যাথ করি রিলেটেড 16.2টা করি। বলা আছে ফাইন্ড দ্য স্লোপ। এই যে ফাইন্ড দ্য স্লোপ, তার মানে আমাদের এখানে ফার্স্টেই শুরুতে বুঝে গেলাম আমার স্লোপ মানে আই বের করতে বলা হচ্ছে। দেখি কি কি দেওয়া আছে। স্লোপ অফ দ্য বেড অফ এ রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের স্লোপ বের করতে বলা হয়েছে, যার উইড কোশ্চেনে দেওয়া আছে 5 মিটার উইড দেওয়া আছে, এন্ড হোয়েন ডেপথ অফ ওয়াটার ইজ 2 মিটার। তার মানে একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল যার উইড কোশ্চেনে দেওয়া আছে 5 মিটার, আর ডেপথ অফ ফ্লো, এটা হচ্ছে চ্যানেল, ডেপথ অফ ফ্লো দিয়ে দেওয়া আছে হচ্ছে 2 মিটার। আচ্ছা, একটা খুবই কমন তো গেল ভালো কথা। তো উইদার হাইট দেওয়া আছে, আর বলা আছে দ্য রেট অফ ফ্লো ইজ গিভেন বাই এত। তাহলে কি কি দেওয়া আছে, রেক্টেঙ্গুলার চ্যানেলের উইডথ এবং হাইট দেওয়া আছে। এরিয়া বের করে ফেলতে পারবো খুব ইজিলি। কি দেওয়া আছে, দেওয়া আছে কিউ দেওয়া আছে, দেওয়া আছে 20 মিটার পার মিটার কিউব পার সেকেন্ড। সিরিজ কনস্ট্যান্ট দেওয়া আছে 50। এই তো এগুলা দিয়ে বলা আছে যে আমাদেরকে ই বের করতে, কি বলে, আই বের করতে। দেখেন তো আমি সূত্রটা যদি একটু লিখি, কিউ ইকুয়াল টু এ ইন্টু সি ইন্টু রুট ওভার এম আই। এখন তো বাকি আছে কি, আমাদের কোয়েশ্চেনে এক্সপ্লিসিটলি দেওয়া নাই কি এম দেওয়া হয়েছে। এম এম এর ব্যাপারে, কিন্তু এখনো পর্যন্ত বলা নাই। বাকি সবই বলা আছে। তাহলে এম ইকুয়াল টু আমরা কি জানি, এম ইকুয়াল টু জানি আমরা হচ্ছে এ বাই পি, তাই না? এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, পি হচ্ছে ওয়েটেড পেরিমিটার। তো ওয়েটেড পেরিমিটার এখানে কত, কেউ কি আমাকে বলতে পারবেন হিসাব করে? যেহেতু আপনার মিড দিয়ে আসছেন, মিডিয়ে তো অনেকে অনেক ভালো নাম্বার পেয়েছেন দেখলাম। তো 9 স্যার, হ্যাঁ, 9 মিটার। 9 মিটার, এটা এটার সাথে কি সবাই একমত নাকি আহ ভুল আছে? কেউ কি বলতে পারবেন এখানে ভুলটা কোথায়? 14 না স্যার? আচ্ছা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা কি 9 মিটার নাকি হচ্ছে 7 মিটার নাকি 14 স্যার। 12 মিটার, সরি 14 মিটার? 14 স্যার। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 14, স্যার। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, আর আর আচ্ছা, না এখানে হচ্ছে ওয়েটেড পেরিমিটার হবে হচ্ছে যদি হচ্ছে 9 মিটার। কেন ওয়েটেড পেরিমিটার বলতে আমি বুঝিয়েছিলাম এর আগে যে যতটুকু অংশ ফ্লুইডের সংস্পর্শে থাকে, কোনো একটা চ্যানেলের যতটুকু অংশ ফ্লুইডের সংস্পর্শে থাকে ততটুকু অংশের পরিধিটাকে বলা হয় ওয়েটেড পেরিমিটার। পেরিমিটারের বাংলা হচ্ছে পরিধি। তো এই ফ্লুইডের উপরের পার্ট খোলা আছে, এই সাইন দিয়ে আমি সেটা বুঝে ফেলছি। তার মানে আমাদের স্যার বাকি বুঝছি। কতটুকু অংশ হচ্ছে কানেক্টেড আছে ফ্লুইডের সাথে, এই অংশটুকু। তো এই অংশটুকুর পরিধি কত হবে, 9 মিটার, হিসাব করলে পাওয়া যাবে। তো হচ্ছে ওয়েটেড পেরিমিটার হচ্ছে 9, তাহলে এরিয়া হচ্ছে 2 ইন্টু 5, আর ওয়েটেড পেরিমিটার হচ্ছে 9। তো এখান থেকে এম পাওয়া যাচ্ছে, তাই না? 5 × 10 10/9, আমি আর কি করলাম না, 10/9
তো সবই পেলাম, তাই না? কিউ পাইছি, এ পাইছি, সি পাইছি, এম পাইছি, আইও পেয়ে যাব, এখান থেকে আই পেয়ে যাচ্ছি। তো এখানে আমার একটা কথা আছে, কথাটা হচ্ছে অনেক সময় আহ, বইতে আই এর ভ্যালু দেওয়া হচ্ছে এইভাবে, ঠিক আছে? তো মোস্ট অফ দ্য কেসে আপনি বইয়ের সাথে আপনার ক্যালকুলেটরের অ্যান্সার মিলবে না, ঠিক আছে? কারণ বই হচ্ছে দশমিকের পরে কয়েকটা ঘর পর্যন্ত হিসাব করেছে, তো আপনি তো মুখস্থ রাখতে পারবেন না কোন অঙ্কে কত ঘর পর্যন্ত হিসাব করতে হবে। আপনারা করবেন কি, যে আপনাদের এই যতবারই যত আসে সেটাই রেখে দিবেন, ঠিক আছে? অথবা দশমিকে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? এই যে 1/, এটা এটা হচ্ছে দশমিকের যে অ্যান্সারটা আসবে, ধরলাম এটা দশমিকে দেখি দশমিকে কত আসে। 1/6.4, 1/6.4 হচ্ছে 0.000144, 0.000144, আরো আছে, ঠিক আছে? 144, 00009, তো আপনাদের এটা করার দরকার নেই, আপনারা দশমিকের পরে 5 থেকে 6 ডিজিট পর্যন্ত লিখে দিবেন, ঠিক আছে? দশমিকের পরে 5 থেকে 6 ডিজিট পর্যন্ত লিখে দিবেন, আপনাদেরকে এই ভগ্নাংশে আনার প্রয়োজন নাই, ঠিক আছে? পরীক্ষার সময় এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, যে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যে আমার অ্যান্সার হচ্ছে ভুল আসলো নাকি ঠিক আসলো, আমি 1/, আনতে পারতেছি না বা এরকম কিছু। আপনাদের যাই আসবে আই এর অ্যান্সার এইসব মান বসানোর পরে সেইটাই এখানে লিখে দিবেন দশমিকে, দশমিকের পরে 5 থেকে 6 ঘর পর্যন্ত। সায়েন্টিফিক মোডে যদি লিখে দিতাম তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, একই তো কথা, ঠিক আছে? 1.44 × 10⁻³ লিখে দিলে হয়ে গেল, সমস্যা নেই। সো বাকি যতগুলো অঙ্ক দেখবে সবই হচ্ছে সেম টাইপের অঙ্ক, শুধুমাত্র এখানে ট্রায়াঙ্গুলার, সো জাস্ট সেকশন চেঞ্জ হচ্ছে, একটা সাথে আরেকটা আছে, এগুলা জাস্ট একটু পরিবর্তন হচ্ছে। এবং ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, আমি দাগিয়ে দিই 16.1 থেকে, স্ক্রিনের উপরে এই দাগটা দিয়েছেন, 16.1 থেকে 16.7, এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখানে এখানে রেক্ট্যাঙ্গুলার, ট্রাপিজয়েডাল, রেক্টেঙ্গুলার এবং সার্কুলার শেপ মিলানো, তারপরে হচ্ছে ট্রায়াঙ্গুলার, এগুলো চ্যানেলে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে কোন ধরনের শেপের জন্য বেসিক্যালি এই ধরনের ম্যাথের চ্যালেঞ্জটা হচ্ছে এই যে এম বের করা, ঠিক আছে? এম যদি বের করে ফেলতে পারেন তাহলে বাকি কাজগুলো খুবই সহজ, ঠিক আছে? তো এইটা প্র্যাকটিস করলে এম এর ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে, যে পেরিমিটারের ব্যাপারটা কি কাউন্ট হচ্ছে। এবার আসি, যে ধরলাম আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, ঠিক আছে? এখন যে কোম্পানিতে চাকরি করছেন সেই কোম্পানিতে আপনাদের কাজ হচ্ছে যে চ্যানেল তৈরি করা, স্লুইস গেট তৈরি করা, আমি ধরলাম স্লুইস গেট বা আহ, হচ্ছে যে কোনো সুইচ গেট চ্যানেল, যেগুলো এগুলো তৈরি করা বেসিক্যালি। তো আপনাকে বলা হলো, আপনাকে আপনার বস বললো যে অমুক তুমি হচ্ছে একটা একটা চ্যানেল ডিজাইন করে দাও আমাদের ক্লায়েন্টের জন্য, আহ, হচ্ছে চ্যানেলটা হচ্ছে তোমার এত বাই এত এরকম এরকম করে তুমি একটা ডিজাইন করে দাও। আপনাকে চিন্তা করতে হবে যে আমি কত কম খরচে, আমি কত কস্টটা কত বেশি কমায় ম্যাক্সিমাম আউটপুট দিতে পারি, আউটপুট দিবে, তাই না? তো সেই মিনিমাম কস্টে ম্যাক্সিমাম আউটপুট, একটা চ্যানেলের আউটপুটটা কি? আসলে একটা চ্যানেলের আউটপুটটা হচ্ছে বেসিক্যালি ডিসচার্জ, একটা চ্যানেল ক্রিয়েটই করা হয় সেই চ্যানেল থেকে ডিসচার্জ করার জন্য, ফ্লুইড ডিসচার্জ করার জন্য। সো তার মানে আপনাদের কি দরকার, যে আপনি যেই
চ্যানেলটা ডিজাইন করবেন সেই চ্যানেলটা খুবই খুবই কম খরচে, আপনি যত কম খরচে তৈরি করতে পারেন, কম খরচে তৈরি করে সেই কম খরচে সবচেয়ে বেস্ট ডিজাইনটা দিবেন, যাতে সেই চ্যানেলটা ম্যাক্সিমাম, সেই ডিজাইনে ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারে, ঠিক আছে, বা ম্যাক্সিমাম ডিসচার্জ দিতে পারে। সো এই যে কাজটা, দিস ইজ কল্ড মোস্ট ইকোনমিক্যাল সেকশন অফ চ্যানেল বা মোস্ট ইকোনমিক্যাল চ্যানেল সেকশন, ঠিক আছে। মোস্ট ইকোনমিক্যাল লাইক কম খরচে বেশি আউটপুট। সো এটা কিভাবে করা হয়? বেসিক্যালি প্রত্যেকটা আমি একটু ওভারঅল একটা সামারি দিই এটা এই টপিকটার, তারপরে ডিটেলস ভেতরে আস্তে আস্তে যাচ্ছে। এটা কিভাবে করা হয়? ধরেন আপনাকে বলা হলো যে একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল বানাইতে, তাহলে আপনি রেক্ট্যাঙ্গুলার চ্যানেলটা যখন বানাবেন তখন এর দৈর্ঘ্য এবং প্রস্থ বা বেড এবং হাইট বা ডেপথ অফ ফ্লো, এটাকে এমন একটা রেশিওতে বানাবেন যাতে সেখান থেকে ডিসচার্জটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। যেমন যে কোনো ডিসচার্জে আপনি যদি চ্যানেল বানান, মানে যে কোনো রেশিওতে বি এবং ডি মানে বেড মানে দৈর্ঘ্য এবং ডি মানে হচ্ছে ডেপথ অফ ফ্লো, ডেপথ অফ ফ্লো যে কোনো ডেপথ অফ ফ্লোতে বা যে কোনো বিষয়ে আপনার ডিসচার্জ কিন্তু ম্যাক্সিমাম নাও হইতে পারে। এমন না বড় বানাইলেই ডিসচার্জ বেশি হবে, ঠিক আছে, সেরকম নাও হইতে পারে। তো আপনি যেটা বানাবেন সেটা হচ্ছে এই দুইটা রেশিওকে আপনি এমন ভাবে দিবেন যাতে সেখান থেকে যে ডিসচার্জটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম আসে। এখন সেই রেশিওটা কিভাবে কত হবে সেটা আমাদেরকে এখন জানতে হবে, ঠিক আছে। তো রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এই রেশিওটা হচ্ছে, আর আমি আর প্রমাণ পড়াচ্ছি না। আচ্ছা, আমি একটু শেয়ারটা ক্লোজ করে আরেকবার দিই, বিকজ মাঝখানে এই দাগটা খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, তো এই যে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য মোস্ট ইকোনমিক্যাল রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, আমি তো ছবিটার একটু বর্ণনা দিতে, রেক্ট্যাঙ্গুলার চ্যানেল যার দৈর্ঘ্য বা বেড হচ্ছে বি এবং হাইট বা ডেপথ অফ ফ্লো হচ্ছে ডি, তাহলে যখন বি ইকুয়াল টু টুয়াইস ডি, এই যে রেশিও, লাইক যখন আপনি এখানে বি ইকুয়াল টু টুয়াইস ডি, তার মানে আমি যদি বলি একটা রেক্টেঙ্গুলার চ্যানেল আপনি যখন ডিজাইন করবেন তখন ডেপথ অফ ফ্লো আপনি যদি দেন হচ্ছে 5 মিটার, তাহলে তার দৈর্ঘ্য বা উইডথ দিতে হবে আপনাকে 10 মিটার। তাহলে যেই চ্যানেলটা ক্রিয়েট হলো সেই চ্যানেলটা থেকে আপনি যে আউটপুটটা পাবেন সেটা হবে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে, ইকোনমিক্যাল চ্যানেল তখন আপনি ক্রিয়েট করতে পারলেন, ঠিক আছে। এবং আরেকটা শর্ত হচ্ছে এম ইকুয়াল টু ডি বাই টু, এম মানে হচ্ছে সেম হাইড্রোলিক মিন ডেপথ ইকুয়াল টু ডি বাই টু, ঠিক আছে। তো এই দুইটা শর্ত মেনে যখন আপনি কোনো চ্যানেল, একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, কোনো চ্যানেল না, কোনো রেক্ট্যাঙ্গুলার চ্যানেল ডিজাইন করবেন, তখন সেই রেক্ট্যাঙ্গুলার চ্যানেলটাকে বলা হবে মোস্ট ইকোনমিক্যাল রেক্ট্যাঙ্গুলার চ্যানেল। আবার বলি, এই দুইটা শর্তের প্রমাণ আছে, এই প্রমাণ আমি পড়াচ্ছি না। এই দুইটা শর্ত ফিল আপ করে আপনি যদি কোনো একটা চ্যানেল তৈরি করেন, তাহলে সেই কোন একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল তৈরি করেন, তাহলে সেই রেক্ট্যাঙ্গুলার চ্যানেলটাকে বলা হবে মোস্ট ইকোনমিক্যাল রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, ঠিক আছে। সো এই বিষয়ে একটা ম্যাথ করি, দেখি কি আছে। বলা আছে a rectangular channel carries water at a rate of এত লিটার পার সেকেন্ড, তার মানে রেট দেওয়া আছে 400 লিটার পার সেকেন্ড। তো 400 লিটার পার সেকেন্ডকে আমি যদি মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করতে চাই 1000 দিয়ে ভাগ দিতে হবে, 400 বাই 1000, তাহলে হচ্ছে 0.4 মিটার কিউব পার সেকেন্ড। when bed slope is 1 in 2000, মানে আই দেওয়া আছে 1 in 2000 মানে 1/2000 দেওয়া আছে, find the most economical dimensions। এখানে আপনি এই কোয়েশ্চেনটা পড়ে আপনি এখানেই বুঝতে পারবেন যে আপনাকে
মোস্ট ইকোনমিক্যাল ডাইমেনশন বের করতে বলেছে অফ দ্য চ্যানেল ইফ সি ইকুয়াল টু এত, তার মানে সি যদি এত হয়, এই এবং এই জিনিসগুলো যদি আমাকে কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে, তাহলে মোস্ট ইকোনমিক্যাল ডাইমেনশন কত হবে। তার মানে আমি যদি অঙ্কটাকে একটু আলাদাভাবে বলি, আপনাকে আপনার বস বলছে তোমাকে একটা চ্যানেল বানাইতে হবে, যা যেখান থেকে ডিসচার্জ হবে হচ্ছে এত পরিমাণ ডিসচার্জ হবে, এবং তার বেড স্লোপ এত হবে, এটা এত স্লোপ এত, কারণ যেখানে বানাবো সেখানে স্লোপের অবস্থা হচ্ছে এরকম। তাহলে তুমি এবার হচ্ছে চ্যানেল ডিজাইন করো, তাহলে আপনাকে সেই চ্যানেলের ডাইমেনশন দিতে হবে না, আপনি চ্যানেলটা কত বাই কত বানাবেন সেটা আপনাকে ডিজাইন করতে হবে, সেই কত বাই কত আপনার হবে সেটা আপনি এখন এই ম্যাথের মাধ্যমে বের করবেন। তো আবার বলি, মোস্ট ইকোনমিক্যাল ডাইমেনশন হওয়ার জন্য রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে শর্ত কি কি? দুইটা, বি ইকুয়াল টু টোয়াইস ডি আর এম ইকুয়াল টু ডি বাই টু। আমাদের টার্গেট থাকবে আমরা যতটুকু পারা যায় এই দুইটা শর্তকে ইউজ করব, এই দুইটা কন্ডিশনটাকে আমরা ইউজ করে আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। ঠিক আছে, আমাদের হাতে থাকবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য তিনটা জিনিস। একটা হচ্ছে ই ইকুয়াল টু এ সি রুট ওভার এম আই, এই সূত্রটা। আর রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে দুইটা শর্ত, একটা হচ্ছে, আচ্ছা এটা একটা শর্ত, আর রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে মোস্ট ইকোনমিক্যাল হওয়ার যে দুইটা শর্ত, বি ইকুয়াল টু টোয়াইস ডি আর এম ইকুয়াল টু ডি বাই টু। এই যে শর্ত, তিনটা শর্ত, আমি আবার বলতেছি, আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য, পরবর্তীতে যখন দেখবো তখন ট্রাপিজয়েডাল চ্যানেলও আছে, তার জন্য আবার দুইটা ডিফারেন্ট শর্ত আছে। ঠিক আছে, তার জন্য আবার দুইটা ডিফারেন্ট শর্ত আছে, এই যে দুইটা ডিফারেন্ট শর্ত আছে। তো আমি ওটাতে পরে আসতেছি, আমি আবার বলতেছি আমি যেটা পড়াচ্ছি এখন এটা রেক্টেঙ্গুলার চ্যানেল। আচ্ছা, তো এই তিনটে জিনিস আমাদের হাতে আছে, আমরা তিনটে জিনিস ইউজ করতে পারবো, এই তিনটে সূত্র আমরা ইউজ করতে পারবো। দেখি এবার কোয়েশ্চেনে এই জিনিসগুলো দেওয়া আছে, আমরা বাকিগুলো কিভাবে ইউজ করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে বি ইকুয়াল টু কত বের করা, ডি ইকুয়াল টু কত বের করা। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে টার্গেট, ডি কত বের করতে হবে আর ডি কত বের করতে হবে। এ ইকুয়াল টু কত, এ রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য এ হচ্ছে এরিয়া হচ্ছে বি ইন্টু ডি, তাই না, বি ইন্টু ডি। আচ্ছা আমি একটা আরেকটা স্ক্রিনে যাই, হোয়াইট বোর্ডে যাই। আমরা কি জানি, এ ইকুয়াল টু বি ইন্টু ডি। আমাদের মেইন সূত্র কি ছিল, কিউ ইকুয়াল টু এ সি রুট ওভার এম ইন্টু আই। দেখেন এ ইকুয়াল টু বি বাই ডি, বি ইন্টু ডি ইন্টু সি ইন্টু এম। এম মানে কি, এ বাই পি, তাই না, এম মানে হচ্ছে এ বাই পি ইন্টু আই। আচ্ছা, আমি এই বইতে একটা যেভাবে করা আছে আমি সেভাবেই করতেছি, কিন্তু এরা একটু শর্টকাটে করেছে, আমি একটু মানে ডিটেলসে করতেছি আর কি। ঠিক আছে, সো এটা একটু চাইলে নোট করে রাখতে পারেন যদি পরবর্তীতে বুঝতে চান। আচ্ছা, আরেকটা শর্ত কি আছে আমাদের হাতে, একটা শর্ত হচ্ছে বি ইকুয়াল টু টোয়াইস ডি। তাহলে আমরা এখানে মানটা বসাই যে বি ইকুয়াল টু টোয়াইস ডি ইন্টু ডি ইন্টু সি ইন্টু এ। এ মানে কি, এ মানে হচ্ছে এই যে বি ইন্টু ডি, তাই না, এই যে এই এ থেকে এই বি ইন্টু ডি আসছে না, আসছে, এই যে তারপরে সেখান থেকে টু ডি ইন্টু ডি আসছে, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এ ইকুয়াল টু টু ডি ইন্টু ডি। আমি আর ইকুয়াল না, কারণ ওই এ আর এই একই জিনিস। পি, পি মানে কি, পি মানে হচ্ছে ওয়েটেড পেরিমিটার। আমি যদি ছবিটা একবার আঁকি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু ক্লাস করতেছিলাম, আমার ফোনের চার্জ প্রায় শেষের দিকে। আচ্ছা, তো কোথায় ছিলাম, ও পিটা ছিল। আচ্ছা, তো পি, পি ইকুয়াল টু কি, আমরা জানি এখানে পি আমরা জানি হচ্ছে ডি প্লাস টোয়াইস ডি, তাই না, এখানে এই পাশে একটা ডি,
স্বাভাবিকভাবে বি প্লাস টোয়েস ডি, এর উপরে হচ্ছে অ্যাটমসফিয়ার, বি প্লাস টোয়েস ডি। তাহলে বি মানে কি? বি মানে আবার টোয়েস ডি, তাহলে টোয়েস ডি প্লাস টোয়েস ডি 40 ইকুয়াল টু 4d। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 4d ইন্টু আই। তাহলে কিউ ইকুয়াল টু, আমরা এখনো পর্যন্ত এগুলো পাইলাম। আমি কিন্তু একটু ভাঙাইয়া দেখাইতেছি, ঠিক আছে? তো বই এত কিছু নাই, অনেক শর্টে করা আছে। তো এখানে কিউ ইকুয়াল টু পাচ্ছি 2d² ইন্টু সি ইন্টু 2d², নিচে ডি, তার মানে একটা ডি একটা ডি একটা ডি কাটা চলে যাবে, 2 কাটা যাবে 2, তাহলে ডি বাই 2 ইন্টু আই আই। আচ্ছা, এবার দেখি সব মানগুলো বসাই। কিউ এর মান কত দেওয়া আছে কোশ্চেনে? 0.4। 2 ইন্টু d² এর ডি আমরা তো জানি না। সি দেওয়া আছে কোশ্চেনে 50, মোস্ট প্রবাবলি ইয়েস 50। এই ডি এর মান আমরা জানি না, আর আই এর মান দেওয়া আছে হচ্ছে 1 ইন 2000, 1 ইন 2000। তাহলে দেখেন এই পুরো ইকুয়েশনে শুধু ডি আননোন। তো ক্যালকুলেটরের মান বসাইতে পারেন, ম্যানুয়াল ক্যালকুলেশন করতে পারেন, যেভাবে করেন না কেন, আলটিমেটলি ডি এর একটা মান আসবে। ডি এর মানটা হবে হচ্ছে 0.577 মিটার। ডি পাওয়া গেছে, আমরা জানি বি ইকুয়াল টু টোয়াইস ডি। তাহলে আমরা যদি এখন লিখি বি ইকুয়াল টু টোয়াইস ডি, তাহলে আমরা 2 ইন্টু 0.577 যদি করি, এটার অ্যান্সার আসে হচ্ছে 1.154 মিটার। সো দেখেন আমাদের যেই ইগুলা ছিল, শর্তগুলা ছিল, এগুলো ইউজ করে আমরা বি এবং ডি এর মান আমরা বের করছি। এখন একটা কোশ্চেন আসা উচিত যে স্যার, আমি তো শুধু বি ইকুয়াল টু টোয়াইস ডি এটা ইউজ করছি, আমি কিন্তু এম ইকুয়াল টু ডি বাই 2 এটা ইউজ করিনি, তাহলে কি হবে? তাহলে কি হলো? আচ্ছা দেখেন একটা জিনিস, দেখেন এম ইকুয়াল টু ডি বাই 2, তাই না? দেখেন তো, এই যে এম, এই যে এ বাই পি, সব ক্যালকুলেশন হয়ে লাস্টে কত আসছিল? ডি বাই 2 আসছিল না? দেখেন তো, এই যে কাটাকাটি কাটাকাটি করার পরে এই যে এমই তো, আমি যে লালগুলো গোল করে রাখছি ওটা তো সেই এমই, তাই না? এই এম কে মান হ্যাঁ বসায় জি বসায় স্যার। আসছে। সো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, চাইলে এম এর মানটা ডাইরেক্ট ডি বাই 2 বসে দিতে পারেন। রেক্টেঙ্গুলার চ্যানেলের তো এটা শর্ত, এই কোশ্চেন আমাকে বইয়ে বলেই দেওয়া আছে যে এটা শর্ত একটা, চাইলে আপনি চাইলে একবারে ইউজ করতে পারেন। ঠিক আছে, যখন আমি ম্যাথটা করতেছিলাম আমার এটা মাথায় ছিল না, সো আমি এইভাবে করছিলাম। সো সিম্পলি মাথায় যদি নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি মনে হয় যে না ঠিক আছে আমি যেভাবে আছে সেভাবে করতে থাকি, আমার আমার যতটুকু নলেজ আছে, তাহলেও হবে, একই কথা। দেখছেন আমি মানে বেসিক কি হলো, এইটা মন ভুলে গেলে ভয়ের কিছু নাই। আলটিমেটলি মান বসায় আলটিমেটলি কিন্তু ওইটাই আসতেছে, ঘুরায় পেঁচায় কিন্তু ওইটাই আসে। ঠিক আছে, সো যে ওয়েতেই যান না কেন, আপনি যদি এই দুইটা শর্ত ইউজ করে থাকেন ঠিকভাবে, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই। ঠিক আছে, সো কোশ্চেনে ছিল হচ্ছে আমাদের কোশ্চেনে ছিল কি করতে বলছিল, মোস্ট ইকোনমিক্যাল ডাইমেনশন বের করতে বলছে। আমরা মোস্ট ইকোনমিক্যাল ডাইমেনশন বি এবং ডি চ্যানেলের জন্য বের করে ফেলছি। ঠিক আছে, সো আবারও কথা, একই কথা, কোন কোন অঙ্কে এম দেওয়া থাকবে, আই দেওয়া থাকবে না, এই করা থাকবে, মানে এখানে এক এক জায়গায় এক এক রকম ই করতে পারবে। বাট মোস্ট ইকোনমিক্যাল চ্যানেল সেকশনের ম্যাথ গুলোতে মোস্ট অফ দ্য টাইম ডাইমেনশন গুলোই বের করতে বলে। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম ডাইমেনশন গুলো বের করতে বলে, এই যে বি ডি এর মানগুলো। তো আমি শুধু রেক্ট্যাঙ্গুলার চ্যানেল সেকশনটা করে দিচ্ছি। মোস্ট ইকোনমিক্যাল ট্রাপিজয়েডাল চ্যানেল, এটা শর্ত হচ্ছে, এটা ছবিটা দেখবেন, এবং এই শর্ত দুইটা হচ্ছে এটা, শর্ত দুইটা হচ্ছে কত পেজ, 754 নাম্বার পেজের শুরুতে এই যে দুইটা শর্ত, সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, সেম টাইপের ম্যাথ, শুধুমাত্র এই যে বললাম তো শর্ত এখানে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য শর্ত ছিল একটা, ট্রাপিজয়েডালের জন্য আরেকটা। ট্রাপিজয়েডালের জন্য রেক্ট্যাঙ্গুলার আর ট্রাপিজয়েডাল এই দুইটা চ্যানেলের জন্য আপনারা ট্রাই করবেন। সার্কুলার এরপরে আছে, এটা দরকার নেই, আপাতত সার্কুলারের পর্যন্ত যাওয়ার দরকার নেই, রেক্ট্যাঙ্গুলার আর ট্রাপিজয়েডাল করলেই চলবে। ঠিক আছে, কোথায় গেল সার্কুলার?
ফ্লো থ্রু সার্কুলার চ্যানেল আমাদের পড়ার দরকার নেই। সার্কুলারের পরে মনে হয় আরো আছে, না নেই, সার্কুলারটা প্রয়োজন নেই আমাদের। সেটা আপনারা মোস্ট ইকোনমিক্যাল ট্রাপিজয়েডাল চ্যানেল আর মোস্ট ইকোনমিক্যাল রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, এই দুইটা হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, এবার আসি নন ইউনিফর্ম ফ্লো থ্রু ওপেন চ্যানেল। নন ইউনিফর্ম ফ্লো বলতে কি বোঝায়? নন ইউনিফর্ম ফ্লো মানে যখন কোনো একটা ওপেন চ্যানেলের মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে, সেই ফ্লো এর ভেলোসিটির পরিবর্তন হচ্ছে। ভেলোসিটির যখন পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো। তো স্পেসিফিক, এখানে আমাদের কয়েকটা টার্ম আছে যে টার্মগুলো আমাদের জানতে হবে। প্রথম টার্মটা হচ্ছে স্পেসিফিক এনার্জি। স্পেসিফিক এনার্জি বেসিক্যালি এত কষ্ট করে কিছু মনে রাখার দরকার নেই। স্পেসিফিক এনার্জি হচ্ছে যে ডেপথ অফ ফ্লো। স্পেসিফিক এনার্জিকে যদি এখানে কি দিয়ে প্রকাশ করছে আমি জানি না, ই দিয়ে প্রকাশ করছে। স্পেসিফিক এনার্জি হচ্ছে এইচ, এখানে এইচ হচ্ছে ডেপথ অফ ফ্লো, ডেপথ অফ ফ্লো, এবং ভেলোসিটি হেড এই দুইটার যোগফলকে বলা হয় হচ্ছে স্পেসিফিক এনার্জি। আমি একটু অ্যাডভান্স একটা কথা বলে রাখি, যারা এখন নিতে পারবেন না কোনো সমস্যা নাই, নিতে পারলে আলহামদুলিল্লাহ। এই ডেপথ অফ ফ্লো একদিকে এক হিসাবে, ডেপথ অফ ফ্লোকে আমরা ড্যাটাম হেডও বলতে পারি। ডেপথ অফ ফ্লোটাকে এক হিসাবে আমরা ড্যাটাম হেডও বলতে পারি। সামনে হয়তো কোনো কোনো সময় ডেপথ অফ ফ্লো না বলে আপনাদেরকে ড্যাটাম হেডই বলতে পারে, ঠিক আছে? তো যখন যেটা বলে তখন সেটা স্যার। আচ্ছা আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরে নিই। স্পেসিফিক এনার্জি কি? যে ড্যাটাম হেড এবং ভেলোসিটি হেডের যোগফল, বা ডেপথ অফ ফ্লো এবং ভেলোসিটি হেডের যোগফল। তো স্পেসিফিক এনার্জি কার্ভ পড়ার প্রয়োজন নাই, আমাদের এই কার্ভটা আপাতত বোঝার দরকার নেই। বিষয় ক্রিটিক্যাল ডেপথ হচ্ছে যে যেই ডেপথে স্পেসিফিক এনার্জি মিনিমাম হয় সেই ডেপথটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। স্পেসিফিক এনার্জি মানে ধরেন কোন একটা চ্যানেলের যেই ডেপথে, ডেপথ মানে গভীরতায় স্পেসিফিক এনার্জিটা সবচেয়ে কম হয়, সেই ডেপথটাকে বলা হয় ক্রিটিক্যাল ডেপথ, ঠিক আছে? এবং সেই ক্রিটিক্যাল ডেপথে যে ভেলোসিটিটা থাকে ফ্লুইডের, সেই ফ্লুইডের ভেলোসিটিটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, ঠিক আছে? তো ক্রিটিক্যাল ডেপথের ইকুয়েশন হচ্ছে এটা, আর ক্রিটিক্যাল ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে এটা। মানে ক্রিটিক্যাল ডেপথ পাইলে ক্রিটিক্যাল ভেলোসিটি ইজিলি পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ক্রিটিক্যাল ডেপথের ইকুয়েশন কোনটা? এইটা, যেখানে কিউ ইকুয়াল টু ডিসচার্জ ডিভাইডেড বাই পার ইউনিট উইথ, ঠিক আছে? ডিসচার্জ ডিভাইডেড বাই পার ইউনিট উইথ,
উইথ হচ্ছে বি দিয়ে, যে ধরেন কোন একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, তার এই যে উইথ সেটা হচ্ছে সেই উইথটা আর কি বোঝানো হচ্ছে। ঠিক আছে। আর জি তো অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সেটা আমরা জানি। আচ্ছা, তো আহ এটা হলো গেলে ক্রিটিক্যাল ডেপথ এবং ক্রিটিক্যাল ভেলোসিটি। আচ্ছা, ক্রিটিক্যাল ফ্লো। আচ্ছা, ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে, ক্রিটিক্যাল ফ্লো জিনিসটা হচ্ছে যখন স্পেসিফিক এনার্জি কোন একটা চ্যানেলের, যখন কোন একটা চ্যানেলের মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে, তখন সেখানে স্পেসিফিক এনার্জি যখন মিনিমাম হয়, তখন সেখানে যে ফ্লোটা হয় সেটাকে বলা হয় ক্রিটিক্যাল ফ্লো। তখন সেই স্পেসিফিক সেখানে যেই যে ফ্লোটা হয় সেইখানে যেই স্পেসিফিক এনার্জিটা যখন সবচেয়ে কম থাকে, তখন সেখানে যে ধরনের ফ্লো হয় সেটাকে বলা হয় ক্রিটিক্যাল ফ্লো। তো ক্রিটিক্যাল ফ্লো, সাব ক্রিটিক্যাল ফ্লো, সুপার ক্রিটিক্যাল ফ্লো, এগুলোর ব্যাপারে আমরা কথা বলছি। তো এইবার আসি আমরা একটা নতুন টপিকে, টপিকটার নাম হচ্ছে হাইড্রোলিক জাম্প। হাইড্রোলিক জাম্প। তো আমি একটু নিজের মতো করে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি এটা, তাহলে আমার জন্য সুবিধা হয়। আহ, আচ্ছা, আহ, হ্যাঁ, তো ধরলাম এটা একটা চ্যানেলের বেড। বেড মানে হচ্ছে তলানি। এই চ্যানেলের এইখান থেকে এই দিক দিয়ে ফ্লুইডটা ফ্লো হচ্ছে। তো ফ্লুইড যখন ফ্লো হচ্ছে, তখন সেই ফ্লুইডটার প্রথমে যে ফ্লুইডটা যখন ফ্লো হচ্ছে, তখন সেই ফ্লুইডের ধরলাম ভেলোসিটি হচ্ছে v1, স্পেসিফিক এনার্জি হচ্ছে E1, আর চ্যানেলের এরিয়া তখন A1 ধরলাম। আর ডিসচার্জ ধরলাম হচ্ছে যা ছিল তাই, বা যা ডিসচার্জের ব্যাপারে কিছু না বলে। এবং এই যে ফ্লোটা হচ্ছে, ধরে নিলাম সেই ফ্লোটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লো। প্রাউড নাম্বার একের থেকে বেশি। সুপার ক্রিটিক্যাল ফ্লো মানে কি, আমরা আজকে শুরুতেই পড়েছি। সুপার ক্রিটিক্যাল ফ্লো মানে হচ্ছে প্রাউড নাম্বার যখন একের থেকে বেশি হয়, তখন সেটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল ফ্লো। এখন এই ফ্লোটা এই অবস্থায় থাকাকালীন সাডেনলি যদি এই ফ্লোটা সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যাল, লাইক প্রাউড নাম্বার ইজ লেস দেন 1 হয়ে যায়, মানে সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যালে সাডেনলি কনভার্ট হয়ে যায়, তখন কি হয়? আগে এর ডেপথ অফ ফ্লো যদি হয়ে থাকতো হচ্ছে y1 বা h1, তখন এইটা হয় কি, হাইড্রোলিক এই ফ্লো এর ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হওয়ার কারণে ফ্লোটা জাম্প করে এর হাইটটা বেড়ে যায়, যেটা হচ্ছে h2 হয়ে যায়। তার মানে কি হচ্ছে এখানে, যে তখন হচ্ছে যখন এটা চেঞ্জ হয়েছে, তখন সেখানে এরিয়া হয়ে যায় a2, ভেলোসিটি হয়ে যায় v2, স্পেসিফিক এনার্জি হয়ে যায় e2। তো ব্যাপারটা কি হচ্ছে যে আমি এটাকে তিনটা ভাগে ভাগ করি। যখন কোনো একটা ফ্লো যখন হচ্ছে, তখন প্রথমে ফ্লোটা ইনিশিয়ালি সুপার ক্রিটিক্যাল ফ্লো ছিল, সুপার ক্রিটিক্যাল ফ্লো ছিল এবং ক্রিটিক্যাল সুপার ক্রিটিক্যাল ফ্লো যখন সাডেনলি সাব ক্রিটিক্যাল ফ্লোতে কনভার্ট হয়ে যায়, সাডেনলি ক্রিটিক্যাল ফ্লোতে
কনভার্ট হয়ে যায় তখন তার স্পেসিফিক এনার্জি, ভেলোসিটি, ডেপথ অফ ফ্লোয়ের পরিবর্তন আসে। এই যে ফেনোমেনা বা এই যে ঘটনাটা, এই সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোলিক জাম্প। এই যে ফেনোমেনা, সেই ফেনোমেনাটাকে বলা হয় হচ্ছে হাইড্রোলিক জাম্প। ঠিক আছে? সো তার মানে হচ্ছে কি, হাইড্রোলিক জাম্প বলতে বোঝাচ্ছে কি, ডেপথ অফ ফ্লো এর একটা পরিবর্তন ঘটে, স্পেসিফিক এনার্জি, ভেলোসিটি, এগুলোর একটা পরিবর্তন আসে। কখন? স্যার একটা যখন, কোশ্চেন করব। একটা সেকেন্ড, যখন ফ্লুইডটা সুপার ক্রিটিক্যাল ফ্লো থেকে সাব ক্রিটিক্যাল ফ্লোতে সাডেনলি কনভার্ট হয়ে যায়। হ্যাঁ বলেন। সুপার ক্রিটিক্যাল পয়েন্ট থেকে সাব ক্রিটিক্যাল পয়েন্টে সাডেনলি এটা যে ইনক্রিজ করলো, সেই ইনক্রিজ হওয়ার রিজনটা কি হতে পারে? যে কোনো কিছু হতে পারে। আহ, হচ্ছে ধরেন সুপার ক্রিটিক্যাল ফ্লো মানে কি, সরি, ক্রাউড নাম্বার মানে কি? ক্রাউড নাম্বার মানে হচ্ছে ভি ইকুয়াল টু রুট ওভার জি ডি। ঠিক আছে? ক্রাউড নাম্বার ওয়ান মানে ভি ওয়ান জি টি ওয়ান। যদি সামহাও হাইড্রোলিক মিন ডেপথ চেঞ্জ হয়ে যায়, কোনো একটা চ্যানেলের মিন ডেপথ যদি বেড়ে যায়, তাহলে ক্রাউড নাম্বার বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। কোন একটা ফ্লুইড, কোন একটা যেখানে ফ্লোটা হচ্ছে, ধরেন এটা ফ্লো হচ্ছে, এই ফ্লোটার ভেলোসিটি যদি সামহাও সাডেনলি কমে যায়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সাডেনলি যদি কমে যায়, লাইক ভি ভেলোসিটি সাডেনলি কমে গেছে অনেকটা, কোন একটা রিজনে, কোন একটা বাধার কারণে বলি বা কোন একটা রিজনে বলি, লাইক ধরেন কোন একটা চ্যানেল, একটা নদীতে যখন, নদীতে কিন্তু সবসময়, ধরেন আমি যদি বলি, আপনি নদী, আমরা হয়তো হাইড্রোলিক জাম্প চোখে দেখি নাই এখনো পর্যন্ত ওইভাবে, বা খেয়ালও করিনি। তো ধরেন নদীতে যখন বাতাস থাকে তখন ফ্লো হচ্ছে অনেক জোরে হয়, বেগ, নদীতে ঢেউ অনেক বেশি জোরে থাকে, ফ্লো এর ভেলোসিটি বেশি থাকে। যখন বাতাস থাকে না, কম থাকে, তখন কিন্তু ফ্লো, তখন ভেলোসিটিটা কম থাকে। সো সামথিং লাইক দ্যাট, কোনো একটা ফ্যাক্টরের কারণে যদি ধরেন ভেলোসিটি কমে গেছে, তার মানে ক্রাউড নাম্বার কমে যাবে, তখন ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেল, সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যাল হয়ে গেল, তখন সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোলিক জাম্প। ঠিক আছে? তো এরকম একটা উদাহরণ দিলাম, আমি স্পেসিফিক্যালি বলতে পারলাম না যে কেন স্পেসিফিক্যালি এই রিজনে এগুলো হয়, এরকম আমি নিজে দেখি নাই কোনোদিন, বাট আমি আমার নিজের নলেজ থেকে না, ধারণা থেকে বলতেছি আর কি আসলে। ঠিক আছে? তো যদি এক্সাক্ট অ্যান্সার জানতে চান একটু গুগল করে, কারণ আমি কোনোদিন এই কোয়েশ্চেনের অ্যান্সার দেখি নাই, খুঁজি নাই যে আসলে কেন হয়, হয়তো এরকম কারণেই হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো কি হলো, এটাকে বলা হচ্ছে হাইড্রোলিক জাম্প। এবার আসি আবার বইতে। তো এই যে হাইড্রোলিক জাম্প যখন হচ্ছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, হাইড্রোলিক জাম্প যখন হয় তখন জাম্প হওয়ার আগে একটা ডেপথ অফ ফ্লো থাকে, তো একটা সেকেন্ড, আর জাম্প হওয়ার পরে আরেকটা ডেপথ অফ ফ্লো থাকে, তাই না? তো এই যে জাম্প হওয়ার আগের ডেপথ অফ ফ্লো এবং জাম্প হওয়ার পরের ডেপথ অফ ফ্লো, এই একটাকে আরেকটার বলা হয় কনজুগেট ডেপথ। কনজুগেট ডেপথ, কনজুগেট ডেপথ, H1 এবং H2 একে অপরের কনজুগেট ডেপথ। ঠিক আছে? জিনিসটা মাথায় রাখবেন, কারণ ম্যাথ করার সময় দেখবেন এই ওয়ার্ডটা বা এই টার্মটা আপনারা এইভাবে শুনতেছেন। ঠিক আছে? আপনাকে বলবে না যে H2 বের করো, H1 বের করো, আপনাকে বলবে কনজুগেট ডেপথ বের করো। তখন সেটা আপনাকে বুঝে নিতে হবে যে কনজুগেট ডেপথ মানে হচ্ছে অ্যাকচুয়ালি H1 এবং H2। H1 দেওয়া থাকলে H2 বের করতে বলবে, কনজুগেট ডেপথ, H1 দেওয়া আছে, আপনাকে বলছে কনজুগেট ডেপথ বের করতে, আপনাকে H2 বের করতে হবে। কারণ H2 দেওয়া আছে, কনজুগেট ডেপথ বের করতে বললো, আপনাকে H1 বের করতে হবে। সো সামথিং লাইক দ্যাট। তো এই যে কনজুগেট ডেপথ বের করার ইকুয়েশন, সেটা হচ্ছে, কোথায় গেল? আরে বাবা, এখানে আবার ডেপথ। আচ্ছা, আহ একটা জিনিস আমি একটু বলি, যেটা হচ্ছে এইখানে আমি ডেপথ বলতেছি H1 H2, এই বইতে আবার ডেপথ দেওয়া আছে D1 D2, কিছু কিছু বইতে ডেপথ দেওয়া হয় Y1 Y2। ঠিক আছে? বাট আলটিমেটলি ডেপথ অফ ফ্লো মানে ডেপথ অফ ফ্লো। ঠিক আছে? এটাকে যেটা দিয়ে প্রকাশ করি না কেন। ঠিক আছে? সো এই বইতে D1 এবং D2 হচ্ছে ডেপথ অফ ফ্লো এর সেকশন 1, D2 হচ্ছে ডেপথ অফ ফ্লো এর সেকশন 2। তার মানে হচ্ছে
এই যে এখানে আমি যে ছবিটা আঁকছিলাম, ছবিটা একটু কারেকশন করি প্রথমে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমার এই জিনিসটা কখনোই মাথায় থাকে না। আমি একটা জিনিস, আমি H1 H2 দিয়ে পড়ছিলাম যখন, ওটাই মাথায় আছে। D1 ঠিক আছে, ওকে। সো এখন রিলেট করতে পারতেছেন? সো এই যে D1 এবং D2 এদের মধ্যে যে রিলেশনটা বললাম না, একটা দেওয়া থাকতে আরেকটা বের করতে পারার যে রিলেশনটা, সেই রিলেশনটা হচ্ছে এটা। কোথায়? এই যে আমি একটু সামারি করে একটা জায়গায় লিখে দিব, সমস্যা নাই। এটা হচ্ছে D2 দেওয়া, D1 দেওয়া থাকলে D2 বের করার ইকুয়েশন, আর D1 না মানে D2 দেওয়া থাকলে D1 বের করার ইকুয়েশন হচ্ছে, আচ্ছা আমি হোয়াইট বোর্ডে লিখি। আহ, বড় করে কিভাবে এটাকে? আচ্ছা, তো D2 ইকুয়াল টু মাইনাস D1 বাই 2 প্লাস রুট ওভার D1 স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস 2q স্কোয়ার ডিভাইডেড বাই, যেখানে q হচ্ছে ক্যাপিটাল কিউ বাই ডি, D1 হচ্ছে মাইনাস D2 ডিভাইড বাই 2 প্লাস রুট ওভার D2 স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস 2q স্কোয়ার ডিভাইড বাই। দেখেন এই দুটি ইকুয়েশন যখন আপনি পাশাপাশি লিখতেছেন, এখানেও হচ্ছে এটার জন্য হচ্ছে q ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই ডি। তো দেখেন দুইটা ইকুয়েশন যখন পাশাপাশি দেখতেছেন, দেখেন আসলে D2 আর D1 খালি রিপ্লেস হয়ে যাচ্ছে এইদিকে, আর কিছুই না। ঠিক আছে, জাস্ট D2 আর D1 একে অপরের, যখন D2 বের করতে বলবে, মানে জাম্প হওয়ার পরের ডেপথ বের করতে বলবে, তখন ইকুয়েশন হচ্ছে এটা, আর জাম্প হওয়ার পরের ডেপথ বের করতে বললে ইকুয়েশন হচ্ছে এটা। তো এই রিলেটেড একটা ম্যাথ আমরা দেখি, তাহলে কি হবে। বলা আছে the depth of flow of water at a certain section of a rectangular channel of 4 meter wide is এত। তার মানে বলা আছে the depth of flow of water of a rectangular channel, যার দৈর্ঘ্য হচ্ছে, উইথ হচ্ছে 4 মিটার, দেওয়া আছে হচ্ছে ডেপথ অফ ফ্লো দেওয়া আছে তার 0.5 মিটার। বলা আছে দিস ডিসচার্জ থ্রু দা চ্যানেল ইজ এত, আসলে দা ডিসচার্জ হবে, দি ডিসচার্জ থ্রু দা চ্যানেল ইজ এত। ডিসচার্জ দেওয়া আছে 16 মিটার কিউব পার সেকেন্ড। If a hydraulic jump takes place on the downstream side, downstream মানে ডান দিকের সাইডে, find the depth of flow after the jump। তার মানে হচ্ছে যদি হাইড্রোলিক জাম্প হয়ে থাকে তাহলে ডেপথ অফ ফ্লো আফটার দ্য জাম্প কত আমাদের সেটা বের করতে হবে। ডেপথ অফ ফ্লো আফটার দ্য জাম্পের ইকুয়েশন হচ্ছে এটা, একটু আগে আমি যেটা ইকুয়েশন লিখছি সেটাই হচ্ছে এটা। এবার আমি একটু চেক করে দেখি এখানে আমার কোশ্চেনে কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নেই। D1 কোশ্চেনে দেওয়া আছে, দেখেন জাম্প হওয়ার আগে দ্য ডেপথ অফ ফ্লো অফ দ্য, এই যে এটা তো জাম্প হওয়ার বলছে যে হাইড্রোলিক জাম্প টেকস প্লেস, জাম্প হওয়ার আগের যেই ডেপথ অফ ফ্লো সেটা কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এত। একটা জিনিস মাথায় রাখবেন, বেড এটা কখনো চেঞ্জ হয় না, বেডের হাইট বা লেন্থ বা উইডথ কখনো চেঞ্জ হয় না। হাইড্রোলিক জাম্পের সাথে সম্পর্ক হচ্ছে স্পেসিফিক এনার্জি, হাইড্রোলিক জাম্পের সাথে সম্পর্ক হচ্ছে স্পেসিফিক এনার্জি
আর ডেপথ অফ ফ্লো এটা, ঠিক আছে? চেঞ্জ হয় এইগুলো, বাট এই যে উইথ, ডিসচার্জ, এগুলার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তারপরে দেওয়া আছে কি, ডি ওয়ান দেওয়া আছে কিউ। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে, আমরা জানি কিউ মানে হচ্ছে ক্যাপিটাল কিউ বাই স্মল বি, তাই না? ক্যাপিটাল কিউ মানে হচ্ছে ডিসচার্জ বাই বেড উইথ, বেডের উইথ, দুইটাই দেওয়া আছে, তাই না? কিউও দেওয়া আছে, উইথও দেওয়া আছে, তো এই কিউ বের হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ডি ওয়ান দেওয়া আছে, দেখেন তো এই ইকুয়েশনের ডান দিকের সবই দেওয়া আছে, আমি যদি মান বসাই দিই তাহলে আমরা ডি টু খুব ইজিলি পেয়ে যাচ্ছি, তাই না? সো তার মানে জিনিসটা কি হচ্ছে, আমাদের যদি ডি ওয়ান দিয়ে দেওয়া থাকে, ডিসচার্জ দিয়ে দেওয়া থাকে, বেডের উইথ দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই ডি টু বের করতে, মানে জাম্প হওয়ার পরে যেই ডেপথ অফ ফ্লো আমরা সেটা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে এরপরে আমাদের জানার প্রয়োজন হতে পারে, যেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে জিজ্ঞাসা করতে পারে যে হাইড্রোলিক জাম্প তো বলে দিয়েছে এখানে যে ইফ এ হাইড্রোলিক জাম্প টেকস প্লেস অন দ্য ডাউনস্ট্রিম সাইড, এখানে বলে দিয়েছে যে হাইড্রোলিক জাম্প যদি হয় তাহলে ডেপথ অফ ফ্লো আফটার দ্য জাম্প বের করতে বলছে। আমাকে কোয়েশ্চেনে এটাও জিজ্ঞাসা করতে পারে, সরি, হাইড্রোলিক জাম্প কি হবে, কোয়েশ্চেনে এটাও আমাকে জিজ্ঞাসা করতে পারে যে এই যে মানগুলো দেওয়া আছে এর থেকে তুমি আমাকে কনক্লুশন দাও, হাইড্রোলিক জাম্প কি আদৌ হতে পারে। তখন আপনাকে জাম্প হওয়ার আগে যে ফ্রাউড নাম্বার ভি বাই রুট ওভার জি ডি ওয়ান, সেটা আপনাদেরকে বের করে দেখাতে হবে, বের করে দেখতে হবে জাম্প হওয়ার আগের এই ফ্রাউড নাম্বারটা একের থেকে ছোট কি না। আমি যদি এখানে বের করার চেষ্টা করি জাম্প হওয়ার আগে, আমি এই অঙ্কটাতেই ট্রাই করি, দেখি এরিয়া মানে কত জাম্প হওয়ার আগে, ডি ইন্টু ডি ওয়ান, জাম্প হওয়ার আগে বিফোর দ্য জাম্প, বি ইন্টু ডি ওয়ান, তাহলে বি হচ্ছে দেওয়া আছে 4 মিটার, ডি ওয়ান দেওয়া আছে 0.5 মিটার, এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার। ভালো কথা, ডি তো আর ডি ওয়ান তো কোশ্চেনে দেওয়াই আছে, তাহলে আমরা জানি হচ্ছে কিউ ইকুয়াল টু এ ভি, কিউ ইকুয়াল টু এ ভি। তাহলে ভি ওয়ান আমরা যদি বের করতে চাই কিউ বাই এ, তাই না? কিউ বাই এ, তাহলে কিউ কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 16 আর এ হচ্ছে 2, তাহলে হচ্ছে ভি ওয়ান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটা ই করে লেখা বুঝতে কষ্ট হতে পারে, তাহলে 8 মিটার পার সেকেন্ড ডিভাইড বাই জি হচ্ছে 9.81 ইন্টু ডি ওয়ান মানে হচ্ছে 0.5, এই মানটা কত আসে আমি একটু চেক করে দেখি। 8 ডিভাইডেড বাই, আচ্ছা এই মানটা কত আসে, কারোর কাছে হাতে যদি ক্যালকুলেটর থাকে একটু কষ্ট করে আহ দেখতে পারবেন কত আসে, আমি জানি না। 3.61 স্যার, কত আসে? 3.61. 3.61। 0.61। তাহলে হাইড্রোলিক জাম্প হওয়ার শর্ত কি ছিল? হাইড্রোলিক জাম্প হওয়ার শর্ত ছিল যে কোনো একটা ফ্লো যখন সুপার ক্রিটিক্যাল থেকে সাবক্রিটিক্যাল ফ্লোতে কনভার্ট হয়, সুপার ক্রিটিক্যাল ফ্লো মানে ফ্রাউড নাম্বার ইজ গ্রেটার দ্যান 1 থেকে যখন সাবক্রিটিক্যাল ফ্লো মানে ফ্রাউড নাম্বার লেস দ্যান 1 এ কনভার্ট হয়। জাস্ট একটা সেকেন্ড, একটু সরি সরি সরি, আমার একটা আর্জেন্ট কল মেইল আসছে। নাম্বার যখন একের থেকে বড় তখন মানে হচ্ছে জাম্পের আগে, আর ফ্রাউড নাম্বার একের থেকে ছোট জাম্পের পরে। তাহলে আমাদের এখানে যে আমরা ম্যাথটা করলাম এখন, ফ্রাউড নাম্বারটা যেটা বের করলাম সেটা কত আসছে, একের থেকে বড় আসছে না? তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের হাইড্রোলিক জাম্পটা হবে, তার মানে আমরা বলতে পারবো ইয়েস আমাদের হাইড্রোলিক জাম্প হবে, ঠিক আছে? এখান থেকে আমরা কনক্লুশন দিতে পারবো। যদি এমন হতো এই যে ফ্রাউড নাম্বার জাম্প হওয়ার আগে, ফ্রাউড নাম্বার 1 যেটা, এটা যদি কোনো কারণে
একের থেকে ছোট আসতো তাহলে আমরা কনক্লুশন দিয়ে দিতাম না এখানে হাইড্রোলিক জাম্প হবে না। তো অনেক সময় একটু কনফিউজ করে দেওয়ার জন্য কোশ্চেনটা এরকম থাকে, এই সব কিছু বলা থাকে, বলে দিয়ে বলে কি যে হাইড্রোলিক জাম্প কি হবে, যদি হয় জাম্প হওয়ার পরে ডেপথ অফ ফ্লো বের করতে বলে। আবার বলি, এটা কনফিউজ করার জন্য বলে কি যে বলতো এখানে হাইড্রোলিক জাম্প কি হবে, আর যদি হাইড্রোলিক জাম্পটা হয় তাহলে ডেপথ অফ ফ্লো আফটার দ্য জাম্প কত সেটা বের করতে বলে। তো এখন স্বাভাবিকভাবে অনেকে মনে করে দেয় আরে স্বাভাবিকভাবে ডেপথ অফ ফ্লো বের করতে বলছে তার মানে তো অবশ্যই হাইড্রোলিক জাম্প হবে। তো অনেকেই কোশ্চেনের এই প্রথম হাইড্রোলিক জাম্প হবে কি হবে না এই পার্টটা চেক করে না, যদিও কোশ্চেনে জিজ্ঞাসা করা আছে তারপরেও চেক করে না, মনে করে কি যে আরে ওটা তো হবেই, আমি তো জানিই হবে, কিন্তু আপনি জানা আর টিচারকে জানানো তো আর একটা। তো আপনাকে তখন এটা বের করতে হবে। এখন যদি কোনো কারণে সেই প্রাউড নাম্বারটা একের থেকে ছোট এসে যায় তার মানে সেখানে হাইড্রোলিক জাম্প হবে না। আর যখন হাইড্রোলিক জাম্প হবে না ডেপথ অফ ফ্লো আফটার দ্য জাম্প থাকবে না, তখন আমি লিখে দিবেন যে as hydraulic jump will not occur there will be no depth of flow after the jump, লিখে দিলেই শেষ। ঠিক আছে, তো দেখা যাবে একটা অঙ্ক আপনাকে কোশ্চেনে দেওয়া আছে 10 মার্ক, ঠিক আছে, হচ্ছে 7 মার্ক বা 8 মার্ক, আপনি ভাবেন অঙ্কটা তো অনেক বড়, তখন আপনি মাথা চুলকাবেন যে হ্যাঁ কি ব্যাপার আমি কোথায় ভুল করছি, কিন্তু আসলে অঙ্কটা ঠিকই অঙ্ক ছিল একটা। ঠিক আছে, তো এটা হইতে পারে, পসিবিলিটি। ঠিক আছে, আমি জাস্ট একটু বলে রাখতেছি যারা ক্লাস করবে তারা এই জিনিসগুলো মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপার এই এখনো পর্যন্ত কি ব্যাপারটা বোঝা গেছে যে কোশ্চেনের ভেরিয়েশন কিরকম হতে পারে, এখানে কি চায় বা কি না চায় বা কি হচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা একটা সেকেন্ড একটু, যে আমি বলেছিলাম যে হাইড্রোলিক জাম্প হওয়ার আগে এবং পরে দুইটা ফ্যাক্টরের আমাদের মোটামুটি চেঞ্জ আসে। একটা হচ্ছে ডেপথ অফ ফ্লো, জাম্প হওয়ার আগে বিফোর জাম্প, বিফোর জাম্প আমাদের যদি ডেপথ অফ ফ্লো হয় D1 এবং হাইড্রোলিক স্পেসিফিক এনার্জি হয় E1, তাহলে আফটার জাম্প ডেপথ অফ ফ্লো হচ্ছে D2, কি হচ্ছে স্পেসিফিক এনার্জি হচ্ছে E2। তো আমরা ডেপথ অফ ফ্লো এর ব্যাপারগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছি, বাট আমাদের স্পেসিফিক এনার্জির ব্যাপারটা আমরা এখনো পর্যন্ত কথা বলি নাই। স্পেসিফিক এনার্জি ব্যাপারটা কি, যে আমি একদম কনক্লুশনেই বলে দেই, মানে শুরুতেই বলে দেই স্পেসিফিক এনার্জি এখানে কমে যায়। ঠিক আছে, হাইড্রোলিক ফ্লো, হাইড্রোলিক জাম্প যখন হয় তখন জাম্প হওয়ার আগের যে স্পেসিফিক এনার্জি এবং জাম্প হওয়ার পরে যে স্পেসিফিক এনার্জি, এটা হচ্ছে E1 ইজ লেস গ্রেটার দেন E2, মানে জাম্প হওয়ার পরে স্পেসিফিক এনার্জিটা কমে যায়। তার মানে কি, তার মানে এনার্জি লস হয় কিছু পরিমাণ, এনার্জি লস হয় কিছু পরিমাণ, এনার্জি কমে যাচ্ছে, তার মানে কি এনার্জি অবশ্যই, এনার্জি তো আর মানে এনার্জি কমে যাওয়া বলতে কি বোঝায়, এনার্জি আগে যতটুকু ছিল তার থেকে কমে গেছে এখন, মানে কি এনার্জি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তার মানে সেটা সামহাও অন্য এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, একটা second। আচ্ছা, তো এটা হচ্ছে না যে তার মানে কিছু পরিমাণ এনার্জি লস হবে, তো আমাদের এখন বের করতে হবে কি পরিমাণ এনার্জি লস হবে, এনার্জি কতটুকু পরিমাণ লস হবে, যেটাকে বলা হয় লস অফ এনার্জি ডিউ টু হাইড্রোলিক জাম্প, সেটাকে HL দিয়ে প্রকাশ করা হয়, ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2। তার মানে জাম্প হওয়ার আগে যে এনার্জি ছিল এবং জাম্প হওয়ার পরে যে এনার্জি, তার সেটা বিয়োগ করলে আমরা বুঝতে পারবো কতটুকু পরিমাণ লস হয়েছে, লস হয়েছে এনার্জি। তো এটার একটা প্রমাণের পরে আলটিমেট ইকুয়েশনটা আসে হচ্ছে এটা, আলটিমেট ইকুয়েশন হচ্ছে আসে এটা, যেখানে হচ্ছে D2 মাইনাস D1 হোল কিউব ডিভাইডেড বাই 4 D1 D2। তার মানে বুঝতে পারতেছেন যে
আমাদের লস অফ এনার্জি বের করার জন্য আমাদের যদি D1 মানে জাম্প হওয়ার আগের ডেপথ অফ ফ্লো এবং D2 যেটা হচ্ছে জাম্প হওয়ার পরের ডেপথ অফ ফ্লো, এই দুইটা জিনিস যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের সেই হাইড্রোলিক জাম্প হওয়ার কারণে যেই এনার্জি লসটা হয়েছে সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো আমি আর এই টাইপের অঙ্কটা করাচ্ছি না, এই টাইপের অঙ্ক এখানে পরবর্তী অঙ্কগুলো আছে। তো আমি এই অঙ্কটাতেই বুঝাই দিই, ঠিক আছে, যেটাতে আমি করলাম। তো এখানে কি D1 আর D2 আমরা বের করছি, D2 কোশ্চেন থেকে বের করছি, D1 কোশ্চেনে দেওয়া আছে। তো আমি সুন্দর মতো লস অফ এনার্জি বের করতে পারবো এখান থেকে। লস অফ এনার্জি D1 মাইনাস D2 মাইনাস D1 হোল কিউব ডিভাইডেড বাই 4 D1 D2। তো এখানে যদি সবগুলো মান বসাই দেন, অ্যান্সার আসবে একটা। কত আসে দেখেন তো, কারোর কাছে যদি ক্যালকুলেটর থেকে থাকে তাহলে একটু ট্রাই করে দেখেন। D1 D2 হচ্ছে 2.316 মাইনাস 0.5 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু D1 মানে হচ্ছে 0.5 ইনটু 1.3 স্যার। 1.3, তাই না? 1.3, তাহলে জি, স্যার। 1.3 মিটার এনার্জি এখানে লস হবে। ঠিক আছে, লস অফ এনার্জি হচ্ছে HL হচ্ছে 1.3 মিটার। ঠিক আছে, সো খুবই সিম্পল, এই টাইপের অঙ্কগুলো খুবই সিম্পল। শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে আপনাদের কোন টাইপের জন্য কোন সূত্র উত্তর রাখা লাগবে। ঠিক আছে, এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আমি কিন্তু একটা অঙ্ক দিয়ে সবগুলো বুঝাই দিলাম। তো কারো কি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কি হচ্ছে? ও আচ্ছা, এটা কোশ্চেন কিভাবে হতে পারে সেটা নিয়ে কনফিউশন থাকা উচিত, কারণ সেটা আমি বলি। এটা কোশ্চেন হতে পারে, এই কোশ্চেনের সাথে বলে দিতে পারে যে ফাইন্ড দা স্পেসিফিক এনার্জি লস অফ এনার্জি আফটার দা জাম্প। কোথায় গেল একটু, এই দেখেন এটা পরের কোশ্চেনটা, ডিটারমাইন ওয়েদার এ হাইড্রোলিক জাম্প উইল অকার। ওই যে আমি একটু আগে বলছিলাম না, জিজ্ঞাসা করতে পারে আপনাকে যে হাইড্রোলিক জাম্প হবে কি হবে না। সো এই যে ডিটারমাইন ওয়েদার এ হাইড্রোলিক জাম্প উইল অকার, হবে নাকি হবে না বলো, ডিটারমাইন করো, বের করো। এরপরে বলতে পারে যে যে যদি হয়, ইফ ইয়েস দেন এটা হচ্ছে যে D2 সেটা বের করতে বলতে পারে। আর ফাইন্ড ইটস হাইট, এই যে ফাইন্ড ইটস হাইট মানে এই যে D2 বের করতে বলছে। এন্ড লস অফ এনার্জি পার কেজি অফ ওয়াটার, তার মানে হচ্ছে কতটুকু এনার্জি লস হচ্ছে সেটা, এনার্জি লস। সো এই তো বেসিক্যালি কোশ্চেন করে এরকম। সো এখানে আপনারা যতগুলো ম্যাথ আছে, এই যে 16.38 থেকে 16 পয়েন্ট যতদূর পর্যন্ত যেতে পারেন, 16.42, 16.38 থেকে 16.42, এগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করবেন, এখানে ভাষার পার্থক্য বুঝতে পারবেন। আলটিমেটলি অঙ্ক একটা করলেই বা দুইটা করলেই ঠিক মতো বুঝে যাবেন ভাষার পার্থক্যটা কিরকম ভাবে হয় বা কি কি টাইপের ম্যাথ আসে, এটা এখান থেকে বুঝে ফেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো ওপেন চ্যানেল ফ্লো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। ঠিক আছে, ওপেন চ্যানেল ফ্লো এই চ্যাপ্টার এই পর্যন্তই। আর আপনাদের ফাইনাল পরীক্ষা তো না, তো ফাইনাল অ্যাসেসমেন্টের সিলেবাসটা এই পর্যন্তই। আপনাদেরকে কি অন্য স্যাররা কিছু বলেছেন আপনাদের অ্যাসেসমেন্ট বা এক্সামিনেশন বা উড বি এক্সামিনেশন এগুলোর ব্যাপারে কিছু? না স্যার। আচ্ছা, আপনাদের সিআর আছেন এখানে? জি স্যার। আচ্ছা, শুধু সিআর এর সাথে কথা বলবো। আপনাদের কি অন্য স্যাররা কিছু বলেছেন? আপনাদের ক্লাস হয়েছে, গত 2 দিন ধরে ক্লাস হয়েছে, তো গত 2 দিনে কোনো স্যার কি আপনাদেরকে কোনো কিছু জানিয়েছেন? স্যার জি স্যার, জানিয়ে মোটামুটি কিছু জানি। পরীক্ষা হবে এটা জানাইছে।